হ্যালো ছাত্রছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আমাদের প্রথম চিল ক্লাস হতে চলেছে কাজ ক্ষমতা শক্তির ওপর। প্রথমেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই। আমি কে? আমি এইচআরবি রঞ্জন। আমি পদার্থবিজ্ঞান পড়াই 9 বছরের বেশি সময় যাবত। আর আজকে কাজ ক্ষমতা শক্তি তোমাদের প্রথম লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো করে। আর আজকে যে ক্লাস হবে সেটা চিল ক্লাস কথাটার মানেটা কি এটা একটু ভালো করে ক্লিয়ার করে নিই। চিল ক্লাস মানে হইল আমরা প্রত্যেকটা টপিক এখানে খুব যত্নের সাথে আস্তে আস্তে পড়ব। অনলাইনে আমি জেনারেলি যত ক্লাসই নেই বা সব জায়গায় যে ক্লাসগুলো দেখতে পারি এটা অনেক দ্রুত দ্রুত পড়ায়, এবং যারা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী আছে তারা কিছুই বোঝে না। সো ওভারঅল ছোট্ট কনসেপ্টগুলোকে অনেক সময় যাবত আস্তে আস্তে বোঝানো হবে, এটাই হলো চিল ক্লাসের উদ্দেশ্য। এই ক্লাসের বেনিফিট কি হবে? একদম দুর্বল থেকে দুর্বলতর ছাত্রছাত্রীরাও ক্লাসে সব পড়া বুঝতে পারবে। আর মোটামুটি আমি চেষ্টা করব, দেখি বোর্ডেই যদি ক্লাস নেওয়া যায় সেক্ষেত্রে তোমাদের আরও সুবিধা হবে। আর এই ক্লাস করলে তোমার কি উপকার হবে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে? পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তুমি মোটামুটিভাবে এ প্লাস এবং পাস মার্ক অবশ্যই তুলতে পারবা, এমনভাবেই এই ক্লাসগুলো হবে। এরপরে প্রশ্ন হইতে পারে যে আমি কি অ্যাডমিশন টেস্টের জন্য বুয়েট, কুয়েট, রুয়েট, সাস্ট, বুটেক্স, মেডিকেলের জন্য প্রিপারেশনটা কি চিল ক্লাস থেকে হবে? অ্যান্সার হলো না, হবে না। তাহলে কিভাবে ওই জন্য প্রিপারেশন নেওয়া যেতে পারে? দুইটা উপায় আছে। একটা উপায় হলো এই ক্লাসটা করার পরে তোমার বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে যা যা শেখানো হয়েছে, তাইলে তুমি বুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট, বুটেক্স সব জায়গায় চান্স পেয়ে যাবা। সেকেন্ড উপায় হতে পারে তোমার এমএসএ প্লাস মেম্বারশিপ জয়েন করা লাগবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, তাহলে তোমার ওই ট্রেনিংটা হয়ে যাবে মেডিকেল, বুয়েট, ইউনিভার্সিটির জন্য। আর এই ক্লাসটা সম্পূর্ণ ফান্ডামেন্টাল থেকে যতটা উইক ছাত্রছাত্রী আছে, যত ধরনের ছাত্রছাত্রী আছে সবার জন্য হেল্পফুল হবে। আরেকটা প্রশ্নের উত্তর, ইংলিশ ভার্সনের ছাত্ররাও কি ক্লাস করতে পারবে? হ্যাঁ, পারবে। ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ টার্মিনোলজিগুলো আলাদাভাবে আমি বলে বলে দেব, সো কারো কোনো সমস্যা হবে না। কমেন্ট করেছে অনেকেই, ভাইয়া কেমন আছেন? আমি সবসময় অনেক ভালো থাকি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। রাকিবুল, ফারা কেমন আছো? আমিও ভালোই আছি। আর এটা কি বলতেছে? হোসেন বলতেছে কি কিউট ভয়েস। আচ্ছা চলো আমরা ক্লাস শুরু করি। একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই ক্লাসটা একদমই মাথা কাজ করে না অনেক দুর্বল ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য চিল ক্লাস। তাই আমাদের এই ক্লাসে একদমই দ্রুত পড়ানো হবে না, খুব আস্তে আস্তে পড়ানো হবে। অনেক ভালো ছাত্রছাত্রী আছে যাদের মাথা অনেক বেশি ফাস্ট, তাদের বলবো তোমরা আমাদের ক্লাসের মাস্টার ক্লাস করো, এক গাদা টপিক 1 সেকেন্ডের মধ্যে পড়িয়ে দেওয়া হয়, ওগুলা করো। বাট এই চিল ক্লাসে তোমার একটু চিল থাকতে হবে, শান্তভাবে খুব সুন্দর করে দেখবা আর্ট ক্লাসের মতো ছবি এঁকে এঁকে বোর্ডের মধ্যে পড়াচ্ছি। সো এই ক্লাসটা সবার জন্য, তাই তোমরা যারা একটু ফাস্ট পড়তে চাও তাদের জন্য চিল ক্লাস না, এটা কি করবা, খাতা কলম নিয়ে আমার সাথে ছবি টবি আঁকবা, তারপর আমরা শিখব। আই থিঙ্ক লেখা ভালো মতো দেখা যাচ্ছে। 9-10-এর ছাত্রছাত্রীরা অবশ্যই এই ক্লাসটা করতে পারবা, এই ক্লাসটা আসলে করতে পারবা, প্লাস এই পুরো কোর্সটা কাজ ক্ষমতা শক্তির পুরো কোর্সটাই 9-10-এর বাচ্চারাও করতে পারবা। সো সবার জন্য এটা হেল্পফুল হবে। বাট অন্য চ্যাপ্টারগুলো এইচএসসির সাথে এসএসসিটা মিলবে না। তোমাদের দায়িত্ব হবে আমার সাথে সাথে প্রত্যেকটা বিষয় লেখা খুব সুন্দর করে, খাতা খুলে স্ক্রিনশট নিও না, মোবাইলে জায়গা নষ্ট করো না, খুব শান্তভাবে দেখো। এবং আমি তোমাদের প্রথমে একটা আজগুবি একটা কথা বলে নেই, এই কাজ ক্ষমতা শক্তি ওয়ার্ক পাওয়ার এনার্জি যে পড়াবে, শুরুতে একটা আজব কথা বলে নেই। ওয়ার্ক বা কাজের সংজ্ঞা তোমার বইয়ের মধ্যে আমি 100% শিওর ভুল আছে। মানে 9-10 থেকে 11-12 পর্যন্ত বাংলাদেশে প্রচলিত বেস্ট সেলিং বইগুলোতে
যেগুলো তোমরা পড়ো এইচএসসি লেভেলে এবং এসএসসি লেভেলে, সেটার মধ্যে কাজের সংজ্ঞা অসম্পূর্ণ আছে, 100% নাই। 100% না থাকার মানে কি, সায়েন্সের জগতে কোনো জায়গায় যদি 100%-এর একটু কম বেশি হয়, তার মানে হইলো ওইটা 0%-এ চলে যায়। এটা তো বুঝো তোমরা সবাই, লজিকের দুনিয়ায় হ্যাঁ আর নার মাঝখানে কিছু নাই। সো তোমাদের বইয়ে যে সংজ্ঞাগুলো কাজের শিখেছ সেটা 100% ভুল। এই কথাটা খাতার মধ্যে আগে বড় করে লেখো। কেন ভুল সেটা আমি প্রমাণ করে দেব। প্রথমে তোমাদের বইগুলোর স্টাইলে আগাই, তাইলে বুঝতে পারবা কোথায় ভুল আছে। তোমাদের বইগুলোতে এইভাবে লেখা থাকে, ওয়ার্ক কাজ W = F S cos θ, অথবা এভাবে লেখা থাকে F ডট কি বলা যেতে পারে S। এখানে সব কিছুর পরিচয় আমি আস্তে আস্তে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আমি আবারও বলছি, আমি খুব আস্তে আস্তে আগাবো। এখানে প্রত্যেকের পরিচয় লিখে নাও, পরিচিতি। আর শুধু দেখো না প্লিজ, তোমরা লেখো আমার সাথে সাথে। এখানে এফ জিনিসটা হলো বল ভেক্টর, বল ভেক্টর। শুধু বল লিখে রাখবা না, তাহলে তোমার মাথায় কাজ করবে না, যেটা দিক থাকতে পারে। বল ভেক্টর লেখো, অথবা ইংলিশ ভার্সনে যারা আছো তারা লেখো ফোর্স ভেক্টর। ওকে, এস কি জিনিস? সরণ। এটা অনেকে মরণ লিখবে, আমি চিনি তোমাদের, ঠিক আছে? এটা সরণ লেখো, সরণ ভেক্টর। আর তোমরা কি সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করতেছ? একটু বিভিন্ন খাবারের নাম কমেন্টে মেনশন করো। পড়াশোনার সাথে সাথে মাথা চলার জন্য অবশ্যই খাওয়া দাওয়া করা উচিত। সরণ মানে হলো ইংলিশ ভার্সনের ছাত্রছাত্রীরা লেখো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা, ওই পাশে লিখলে কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই লেখাটা বাঁকা হয়ে গেছে, কিন্তু আমি এটা খেয়ালই করি নাই। দাঁড়া, ঠিক করে দিচ্ছি। সরণ ভেক্টর, অনেকে মরণ ভেক্টর লিখে রাখবে এখানে। এই বানানটা না একটু গুগলে চেক করে নিও, ভুল লিখতেই পারি। আমি ফিজিক্স ক্লাস নিচ্ছি, ইংলিশ ক্লাস তো নিচ্ছি না। সো এতটুকু ক্লিয়ার। এটা একটু বাঁকা দেখা যাচ্ছে, এটাকে একটু ঠিক করে লিখি। ভেক্টর সিকোয়েন্সে লিখলে এইভাবে লিখতে হচ্ছে F.S। তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকে যে কাজ হইল বল আর বলের দিকে সরণের উপাংশের গুণফল, এটাই নাকি কাজ। একদমই ভুল লেখা আছে। বইটা খুলে ওইখানে দাগ দিয়ে আশেপাশে একটা ক্রস সাইন দিয়ে কেটে দাও। তোমাদের বইয়ের কথাই বলতেছি। বউ মানে কিন্তু আবার অনেকে বউ বললে বউ কাটাকাটি শুরু করে দেবে। বউ মানে তোমার ওয়াইফের কথা বলা হচ্ছে না, বই বুক আর কি, ঠিক আছে? তোমাদের বুকের মধ্যে এই সংজ্ঞাটা লেখা আছে, এই সংজ্ঞাটা অসম্পূর্ণ, অর্ধ সত্য সংজ্ঞা। এই সংজ্ঞা একদমই ভুল। সো তোমাদের বইয়ের মধ্যে জেনারেলি লেখা থাকবে এই জিনিসটা, যে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ, এইটাই নাকি কাজ। এটা ভুল, কথাটা ভুল, একদমই কেটে 0 দিয়ে রাখো বইয়ের, ঠিক আছে? যে টিচার বই লিখছে তারা 0 দিয়ে দাও। সব সময় আমাদের টিচাররা 0 দেয়, তুমি দিতে পারবে না তাদের, এটা তো হয় না। ঠিক আছে, কষ্ট হইতে পারে ব্যাপারটা নিয়ে। আচ্ছা, ভুল কোথায় আছে সেটা আমরা বুঝতে পারবো একটু পরেই। দেখো, আমি একটা ছোট্ট একটা উদাহরণ অঙ্কের মাধ্যমে ভুলটা বের করব, আসলে এই সূত্রের কোথায় ভুল আছে। দেখো, আমি একটা ব্লগের মতো একটা বস্তু নিলাম, একটা পৃষ্ঠের মধ্যে। পৃষ্ঠটা আমি সামথিং
অন্য একটা কালার দিয়ে নিচ্ছি, আঁকতেছি, দাঁড়াও। সবাই খুব শান্তভাবে আমার সাথে আঁকিবুকি করো। এটা চিল ক্লাস, তার মানে আমরা একটু দ্রুত আগাবো না। এইখানে ধরো এই বস্তুটার ভর হলো 1 কেজি, 1 কেজির একটা অবজেক্ট। আমি এই বস্তুটার উপর এই দিক থেকে বল প্রয়োগ করতেছি, সোজা বল প্রয়োগ করেছি, কোনো অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি নাই। কোনো অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি নাই মানে বলটা প্রয়োগ করার পর, বল মানে হলো ফোর্স, ফোর্সটা এইখানে অ্যাক্টিভেট হওয়ার পর ওই দিকে বস্তুটা এগিয়ে যাচ্ছে। আমি এখানে 1 নিউটন বল প্রয়োগ করলাম, কিন্তু আমি এখানে 1 নিউটন বল প্রয়োগ করে 1 সেকেন্ড পরে ছেড়ে দিয়েছি। এরপর বস্তুটা চলে যাচ্ছে তো যাচ্ছেই, বস্তুটা থামবেই না। থামবে না কেন? পৃথিবীতে সব বস্তু ধাক্কা দিলে থেমে যায়, আমি বলতেছি এই বস্তু থামবে না। কেন থামবে না সেটা লেখো। যে পৃষ্ঠটা আমি নিয়েছি এটা হলো ফ্রিকশনলেস, মানে এই পৃষ্ঠটা ঘর্ষণহীন, মানে এটা রাফ সারফেস না, খুবই স্মুথ, মানে একদমই যে ক্যারাম গুটি খেলো না, সেই ক্যারাম খেলার মতো একদমই স্মুথ সারফেস। মানে অনেক বডি পাউডার দেওয়া রয়েছে, অনেক পাউডার দেওয়া রয়েছে। এটা এদিকে ধাক্কা দিলে আর থামবেই না, একদম যেতেই থাকবে। কত দিন পর্যন্ত চলবে তার ঠিক ঠিকানা নাই কোনো। নিউটনের প্রথম সূত্র বলে যদি গতিশীল বস্তু থাকে তার উপর আর কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে ওটা গতিশীলই থাকবে সবসময়। সো এটা আসলে চলতেই থাকবে। 1 নিউটন বল প্রয়োগ করার সময় এটার বেগটা স্থির অবস্থা থেকে সামথিং 0 বেগে ছিল আগে, 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে সামথিং একটা বেগ অর্জন করবে, তারপর এটা থামবে না, চলতেই থাকবে। এই পুরো সিস্টেম থেকে তোমাকে যদি বলা হয় কাজ কত, তুমি যদি তোমার বইয়ের সূত্র অনুযায়ী আগাও তাহলে দেখো কাজ কত বের হচ্ছে। তুমি যদি প্রথমে বলের মান বসাও 1 নিউটন, এরপরে বলের দিকে, বল কোন দিকে? এই দিকে, বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ঠিক ওই দিকে সরণ কত, এই বস্তুটা কিন্তু আর থামবেই না, চলতেই থাকবে, থাকবে থাকবে, একবার মহাশূন্য মহাজগৎ ঘুরে আসবে আর কি, তারপরে থামবে না, এটা চলতেই থাকবে। যেহেতু এটা ফ্রিকশনলেস সারফেস, তাইলে সরণ কত? বলের দিকে সরণ হচ্ছে ইনফিনিটি, এটা কোনোদিনও থামবে না। তাইলে আমরা এখানে লিখব ইনফিনিটি, ইনফিনিটি চিহ্ন। আমরা পড়ছিলাম কাজ, ক্ষমতা ও শক্তি। চিল ক্লাসে আমরা আস্তে আস্তে পড়াশোনা করব এবং অনেক বেশি টপিক একবারে কভার করব না, খুব ধীরে ধীরে পড়ানো হবে। এই চিল ক্লাসগুলোর মূল উদ্দেশ্য এটাই। সো লাইভটা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সো আবার এটা শুরু করছি। আমি এখন ডবল নেটওয়ার্ক সাপোর্ট নিয়ে নিয়েছি, আশা করি সমস্যা হবে না। তোমরা আবার ফিরে চলে আসো লাইভে। সো আমরা পড়ছিলাম কাজ, ক্ষমতা এবং শক্তি, এবং বলেছিলাম যে বইয়ের মধ্যে যে সংজ্ঞা আছে সেটা ভুল আছে। তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকে জেনারেলি বল এবং বলের দিকে সরণের উপাংশই হলো কাজ। আমি বল নিলাম, এখানে 1 কেজি ভরের বস্তুর ওপর বল নিয়েছি, বল প্রয়োগ করেছি আমি 1 নিউটন, 1 সেকেন্ড ধরে প্রয়োগ করে ছেড়ে দিয়েছি। ঘর্ষণহীন একটা পৃষ্ঠের মধ্যে এই বস্তুটা চলতেই আছে এবং ইনফিনিটি সরণ হয়ে যাবে, এটা কখনো থামবে না নিউটনের প্রথম সূত্র অনুযায়ী। এখন প্রশ্ন হইল, যদি আমরা বল এবং বলের দিকে সরণের উপাংশটা অ্যাড করে ফেলি, বল হইল 1 নিউটন, এখানে গুণ করতে হবে ইনফিনিটি দ্বারা, কারণ এখানে সরণ হবে মানে বস্তুটা থামবেই না, মানে ইনফিনিটি সরণ হবে। তো ইনফিনিটি ইন্টু 1, ইনফিনিটি জুল অ্যান্সার আসতেছে। তার মানে তোমাদের বইয়ের সংজ্ঞা যদি সঠিক হইতো তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল করলে 1 নিউটন বল 1 সেকেন্ড প্রয়োগ করে ইনফিনিটি জুল কাজ পাওয়া যেত। এটা একটা মিথ্যা কথা, ভুল, সম্পূর্ণ ভুল, 100% ভুল। কারণ
1 নিউটন বল 1 সেকেন্ডে প্রয়োগ করে যদি ইনফিনিটি জুল কাজ পাওয়া যেত, তাইলে পৃথিবীতে কারেন্টের বিল দিতে হইতো না, লেবার চার্জ দিতে হইতো না, কোনো কিছুরই তেমন খরচ হইতো না। ইনফিনিটি কাজ এত সহজে যদি পাওয়া যেত, তাইলে কোনো মানুষকে আর কাজ করার জন্য বিল দিতে হইতো না। তোমাদের কথা বুঝতে পারছো হয়তো সবাই। তার মানে এখানে কোনো একটা ভুল আছে, এখানে অনেক বড় একটা ভুল আছে। তোমাদের বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা লেখা আছে বল ইন্টু বলের দিকে সরণের উপাংশই কাজ, এটা একদমই ভুল একটা কথা। এখন আমরা আসব ভুলগুলা বের করি এবং কাজের সঠিক সংজ্ঞা বোঝার চেষ্টা করি। এইখানে এই ইনফিনিটি জুল যারা লিখতেছো তারা আসলে ভুল লিখতেছো। কাজ কত হবে সেটা বের করার জন্য আমার আগে প্রথমে সংজ্ঞাটাকে ঠিক করতে হবে। বল এবং বলের দিকে সরণের উপাংশ কথাটা এই পর্যন্ত ঠিক আছে। আরেকটু কথা বলতে হবে, সেটা হলো বল ও বলের দিকে সরণের উপাংশ, কিন্তু বল ও বলের দিকে আরেকটা জিনিস আছে, সেটা কি? বলের ক্রিয়াকালে আচ্ছা আর এই লাগবে, আমার এখানে জায়গা লাগবে অনেক বেশি, মুছে ফেলি এটারে, দাঁড়াও। কাজের সঠিক সংজ্ঞা যেটা তোমাদের বইয়ে নাই সেটা একটু লেখো। W ইজ ইকাল টু বল ইন্টু বলের ক্রিয়াকালে বলের দিকে সরণের উপাংশ। এখন হইল কাজের সঠিক সংজ্ঞা হয়েছে। তার মানে হ্যাঁ, ফারহা ইসলাম, একটা প্রবলেম হয়েছিল, নেট কানেকশন ড্রপ করেছিল মনে হয় আমার কোনো কারণে, ওয়াইফাইটা। জেবু ভালো আছো তুমি? জেবু এখন কি তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে? আমাকে একটু জানাও তো, ফারহা জানাও তো। ক্লাস স্কেজুল দিতে বলছে সুমন নাকি, না সামিউন, আই থিঙ্ক জাইদ। ওকে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এখন দেখা যাচ্ছে কিনা, এখন নেট কানেকশন ঠিক আছে কিনা আমারটা। এখন দেখো, সঠিক কাজের সংজ্ঞায় যদি আমরা এটা বসাইতে চাই, তাহলে আমাদের প্রথমত 1 নিউটন ফোর্স ছিল এখানে, 1 সেকেন্ড যাবত ছিল। আমার 1 সেকেন্ডে কতখানি সরণ হয়েছে এই বস্তুটার সেটা দেখতে হবে, তারপর আমরা বলতে পারবো কাজ কত হয়েছে। আমি পুরো যে সরণটা 1 সেকেন্ডের পরে বস্তুটার উপর বলই প্রয়োগ করা ছিল না, 1 নিউটন বল তো আর 1 সেকেন্ড পর ছিল না এটার উপর, আমি ইনফিনিটি সরণ নিচ্ছিলাম, যে সেটা নেওয়া যাবে না, এটা হলো ভুল ছিল। এই ভুলটা করার পিছনে রহস্যটা হলো আমরা আসলে আমাদের বইয়ের মধ্যে কাজের সংজ্ঞাটা পরিপূর্ণভাবে দেওয়া নাই, এই কারণে আমরা এই ভুলটা করি। সো এইখানে তুমি এই অঙ্কটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো বল প্রয়োগ করাতে এখানে ত্বরণটা কত হচ্ছে সেটা দেখতে হবে। প্রথমে F ইজ ইকাল টু mA লিখলাম, F এর মান 1 বসালাম, ফোর্সের মান, ম্যাসের মান 1 কেজি, ভরের মান 1 কেজি, ত্বরণ আসলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে। এরপর দেখো, আমি ত্বরণ জানি আদি বেগ 0, শেষ বেগটা যদি বের করতে চাই করতে পারি, কিন্তু শেষ বেগ দরকার নেই। আমি বের করতে চাচ্ছি S কত হবে 1 সেকেন্ড পরে। S ইজ ইকাল টু ut প্লাস হাফ AT স্কোয়ার, বসিয়ে দিই। ইউ তো 0, এই অংশটা বাদ, হাফ AT স্কোয়ার নিয়ে চিন্তা করি। এর মান 1, 1 সেকেন্ড পর কতখানি সরণ হয়েছে, তার মানে 1 স্কোয়ার এখানে বসাইতে হবে, 0.5 মিটার আসতেছে অ্যান্সার। সো আমরা এই এসটুকু শুধু ইউজ করব, অন্য এস না। আমাদের যে বল সেটা ছিল 1 নিউটন, আর সরণ 1 সেকেন্ডে কতখানি হয়েছে সেটা হলো 0.5। সো 0.5 জুল আমাদের কাজ হবে। এই অঙ্কটার মধ্যে সঠিক কাজের মান ইনফিনিটি না, 0.5 জুল। কত বড় ভুল হচ্ছিল দেখো। আচ্ছা স্যার একটু ব্লাড দেখা যাচ্ছে বললা,
আচ্ছা, জেবু বলেছে ভাইয়া লেখা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওকে ওকে, দাঁড়াও তো আমি দেখতেছি কি করা যায়। নেট কানেকশনের কারণে হচ্ছে এটা, আমি একটু চেক করি, দাঁড়াও। তোমরা ততক্ষণ কাজের সংজ্ঞাগুলো আর পুরো বোর্ডে যা কিছু আছে সব লেখা তুলে ফেলো। 0.5 জুল, কত বড় ভুল হচ্ছিল দেখো। আচ্ছা স্যার একটু ব্লাড দেখা যাচ্ছে বলবা? এখন তো ঠিকই দেখা যাচ্ছে, আসলে আমার পিসিতে ঠিকই দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ারই আছে তো। আচ্ছা রাফিউল ইসলাম ঠিক বলেছে, ক্লিয়ারই আছে, আসলেই ক্লিয়ার আছে। সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে কাজ আসলে কি। কিন্তু এইটা যে সংজ্ঞাটা, এটা হলো গাণিতিকভাবে কাজ নির্ণয়ের ব্যাপারটা, কিন্তু কাজ কি এটা কিন্তু এখানে নাই। এখন পর্যন্ত কাজ কি সেটা বলাই হয় নাই। আমাদের বইগুলো এত বাজেভাবে লেখা থাকে যে কাজ কি সেটাকে বলা হয় এইভাবে, বল ইন্টু বলের দিকে বল মানে স্মরণের উপাংশ, এটাই নাকি কাজ। কাজ আসলে ব্যাপারটা তা না। কাজ আসলে কি সেটা সংজ্ঞা থেকে আসতে হবে। এটা কিন্তু সংজ্ঞা না, এটা হলো কাজ নির্ণয়ের প্রক্রিয়া। ভাত কি আর ভাত কেমনে রান্ধে, দুইটা কিন্তু সেম জিনিস না। এই কথাটা একটু লেখো। ভাত কি সেটা খাইলে বোঝা যাবে কীরকম টেস্ট আছে, ওইটার উপর ভাতের সংজ্ঞা ডিপেন্ড করে। ভাত কিভাবে রান্না করে, কিভাবে রান্না করে। তোমাদের কি এক মনে হয় দুইটা প্রশ্ন? এইখানে কাজ কিভাবে নির্ণয় করে সেটা দেখানো হয়েছে। এই থিয়েটার পরিচয়টা একটু লিখে নাও তোমরা সবাই, আমি বলে দিচ্ছি। খুব শান্তভাবে চিন্তা করো, অনেক বেশি কিছু আমি দেখাবোই না তোমাদের, খুব শান্তভাবে দেখো। একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝো যেন সারা জীবন আর না পড়তে হয় এটা। বল এবং স্মরণের, আচ্ছা আমি ওই পাশে গিয়ে লিখলে মনে বেটার হবে। মধ্যবর্তী কোণ এটা। থিটার পরিচয় হলো অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস ভেক্টর, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল যেটা হবে দ্যাট ইজ থিটা। এইবার আসো, আমরা আসলে কাজ কিভাবে নির্ণয় করে সেটা শিখছি, কাজ কি সেটা শিখি নাই। কাজ কি সেটা একটু বুঝো। কাজ হইল, কাজ বা ওয়ার্ক আসলে কি সেটা একটু লেখো। বলের বা ফোর্সের স্মরণ, মরণ লিখো না কিন্তু আগেই বলতেছি, বল বা কাজ বা বলের স্মরণ ঘটানোর, আচ্ছা ঘন্টা হয়ে গেছে এটা আচ্ছা ঘটানোর সামর্থ্য। এখন একটু বোঝা যাচ্ছে আমরা বল প্রয়োগ করব সেটা কত স্মরণ ঘটাইতে পারতেছে, সেই জিনিসটা আসলে কাজ বোঝায়। মানে ইংলিশ ভার্সনে যারা আছো, ওয়ার্ক ইজ দ্য অ্যাবিলিটি অফ ফোর্স টু মেক ডিসপ্লেসমেন্ট, মানে স্মরণ ঘটানোর জন্য, ডিসপ্লেসমেন্ট ঘটানোরতে কতটা সামর্থ্য আছে বলটার, সেইটা মাপে আসলে কাজ। বলটা যেদিকে প্রয়োগ করি ওই দিকে আমি স্মরণটাকে নিয়ে আইসা গুণ করার মানে হইল বলটা কতখানি নিজের দিকে স্মরণ ঘটাইতে সক্ষম হয়েছে, সেটা বুঝার কায়দা হলো কাজ। কিন্তু এই যে সংজ্ঞা লিখছি এটা তোমরা কোনো বইয়ে পাবা না, এবং এই সংজ্ঞা কোনো পরীক্ষায় আসলেও লিখবা না, কারণ বাংলাদেশে সঠিক জিনিসের মূল্য আমরা তেমন একটা দেই না, তাই না? কাজ কি এটা টোটাল আমরা বুঝতে পারলাম। এখন ওভারঅল কাজ কি এখানে আছে, কেমনে নির্ণয় করে, নির্ণয় প্রক্রিয়া নিচে লিখলাম আমরা, হাউ, কিভাবে নির্ণয় করে সেটা দেখলাম। এখানে আমরা দেখছি হোয়াট, কাজ কি, আর এটা হাউ। এটা ছিল হোয়াটের উত্তর। কাজ কি, হোয়াট ইজ ওয়ার্ক।
দুইটা যদি তোমাদের তোলা হয়ে যায় থাকে তাহলে আমি আমার তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কথা বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। অনেকগুলো মার্কার কিনছি, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে দেখো, এই যে একটা, এটা লাল, এটা ব্লু, এটা সবুজও আছে। তোমাদের কতগুলা কালি আছে। মার্কার তো নাই তোমাদের বাসায়, মার্কার থাকে না জেনারেলি, বাট রাখতে পারো বাসায় না, ছোট ছোট বোর্ড রাখতে পারো। বোর্ডের বেশি দাম না, 200 টাকা খাতার দামে হয়ে যায় আজকাল। তো একটা বোর্ড কিনে আনতে পারো, খারাপ হবে না, মজা লাগে কিন্তু। কাজ আর একক কি ভাইয়া? হ্যাঁ, ওই দিকে যাবো, সমস্যা নেই। কাজ নিয়ে আরও অঙ্ক করব এবং কাজ নির্ণয় করার প্রক্রিয়া আছে অনেক, সেগুলো দেখাবো। এই যতটুকু বুঝাইছি কাজ কি কেমনে বের করে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখি এবার কাজের একক, মাত্রা, এইসব নিয়ে কথা বলি। কাজের একক কি একটু চিন্তা করে দেখি। কাজের একক হইল কাজ নিয়ে যে বিজ্ঞানী বেশি কাজ করছে, কাজের একক তার নামে দেওয়া হয়েছে। নর্মালি কাজের একক যদি বের করতে চাই, বলের একক হলো নিউটন, সরণের একক হলো মিটার। নিউটন মিটারই কাজের একক হওয়ার কথা, কিন্তু নিউটন মিটারকে একবারে বলা হয় জুল। এটাই হলো কাজের একক। এটা নিয়ে একটা মজার ঘটনা বলি তোমাদের। ঘটনা হলো, যদি তুমি দেখো যে মিটার, কিলোমিটার, এগুলোর দিকে তাকিয়ে দেখো তো, কেজি সবগুলা ছোট হাতের দিয়ে, মানে লোয়ার কেস দিয়ে প্রকাশ করা হচ্ছে, কিন্তু জুল, প্যাসকেল এগুলো বড় হাতের দেওয়া হচ্ছে। কেন? বিকজ ওই বিজ্ঞানীর নামকে সম্মান দেওয়ার জন্য আমরা বিজ্ঞানী নামের প্রথম অক্ষরটাকে বড় হাতের দিই। নিউটন কিন্তু এভাবে লিখি না, এন। খেয়াল করছো? এটার রিজনটা হলো বিজ্ঞানীদের নামের প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা এটা করি। তোমরা সবাই মনে হয় জানো এটা, কমেন্ট করে জানাও তো কারা জানতো আগে ব্যাপারটা। সো কাজের একক ইউনিট হলো জুল, এটাই হলো ইউনিট অফ ফোর্স। মাত্রা টাইপের কিছু যদি বের করতে চাই আমরা, বল হলো F = ma দিয়ে চিন্তা করো, আর সরণ S এভাবে থাকুক, আর এ কে একটু ভেঙে লেখো, এ হইলো বেগের পরিবর্তনের হার। এরপরে আর মনে হয় কিছু ভেঙে লিখতে হবে কি? হ্যাঁ, আরও লিখতে হবে। বেগ মানে হইলো সরণের হার, এইভাবে চিন্তা করতে পারো। তাহলে দুইটা টি আসতেছে, তারপরে এস আসতেছে, আর কি, আর কিছু না আসলে। এটা দিয়ে বোঝা যাবে এটা হলো কেজি, ভরের একক, আর এটা হলো সরণ। সরণ কি? সরণ, এটা সরণ, এটা সরণ, দুইটা সরণ আসছে, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। তাহলে দুইটা সরণ আসলে কি হবে? দুইটা এল স্কোয়ার, আর নিচের টাইম T⁻²। আমি আসলে 9-10 ক্লাস এটা নিচ্ছি না, এই কারণে মাত্রা বের করার জন্য আমি নিজেই আমার নিজেরই কোনো ইচ্ছা করতেছিল না, বাট বের করলাম আর কি। এটা মাত্রা হইতে পারে। মাত্রা আমি নিজেও অনেক দিন ধরে বের করি না কোনো কিছুরই, কারণ এত সহজ প্রশ্ন আসে না এখন আর পরীক্ষায়। তো অনেক দিন পরে মাত্রা টাইপের কিছু বের করলাম, এটাই মনে হচ্ছে মাত্রা। আমি আবার একটু চেক করি। বল হইল ma, এ মানে হইল মিটার/সেকেন্ড², মিটার মানে হলো এল, হ্যাঁ, আর পার সেকেন্ড মানে হলো T⁻²। একটা এল আসার কথা, আর একটা এল হইলো এখান থেকে আসবে লেন্থের। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। আমার এখানে নেট এর অনেক প্রবলেম, সব ব্লার দেখা যায়, নুসরাত বলতেছে। অন্য কেউ যারা ভালো দেখতে পাচ্ছ তারা একটু আমাকে জানাও তো যে ঠিক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমার এখানে ঠিকই দেখা যাচ্ছে, সমস্যা নাই, পরে আবার ইউটিউবে আপলোড করে দেবো না। তোমরা তো মাই স্টাডি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে যদি থাকতা সবাই, তোমাদেরকে হেল্প করা যাইতো, কিন্তু আমাদের আসলে মাই স্টাডি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের প্রচারণা কম করি বলে তোমাদের অনেকে আসলে ওখানে নাই, এই কারণে এখানে লাইভ নিতে হচ্ছে। ইউটিউবে লাইভ নিলে অনেক ভালো কোয়ালিটির ভিডিও আসে। তো চলো আমরা এইটুকু মুছে এবার কাজ বের করার আরও অন্যান্য উপায় দেখি। কাজ বের করার অনেকগুলো সূত্র একবারে লিখে দেব, তারপর আস্তে আস্তে সবগুলোর ইউজ তোমাদের শেখাবো। কাজ W, কোনো কিছুর কাজ করার সামর্থ্যই হলো শক্তি, তাই শক্তিটা সরাসরি কাজে রূপান্তর করলে শক্তি আর কাজ সমান হয়ে যাচ্ছে।
সো শক্তি নির্ণয়ের যত ধরনের সূত্র আছে, বিভব শক্তি, mgh, গতিশক্তি, হাফ mv স্কোয়ার, এই সব দিয়ে কাজ বের করা যাবে। তারপর আমরা যদি বের করি যে ফোটনের শক্তি mc স্কোয়ার, আলোর বেগ এবং ভর, সেটা থেকে যে কোনো কিছুর যদি তুমি টোটাল ম্যাস ইন্টু সি স্কোয়ার করে এনার্জি বের করতে চাও, ই ইজিক্যাল টু এমসি স্কোয়ার থেকে আসবে। তারপরে আবার ফোটন বা আলোক কণার বা কোনো একটা ভাইব্রেশনের থেকে যে আমরা শক্তি পাইতে পারি মিউ ফ্রিকোয়েন্সিতে, ই ইজিক্যাল টু এইচ মিউ বা অনেকে লেখে এইচ এফ। কম্পাঙ্ক, তরঙ্গটার কম্পাঙ্ক আর প্লাঙ্কের ধ্রুবক গুণ করেও কাজ পাওয়া যায়। আমি কাজের যত সূত্র আছে ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার পর্যন্ত সব লিখে দিচ্ছি মোটামুটিভাবে, তোমাদের এই ক্লাস করাতে অনেক বেশি সুবিধা হবে। ফারহা ইসলাম বলছে ক্লিয়ার। আমি তোমার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি? ফারহা নাকি এইচে আবার আছেন পিছনে? ভাইয়া নেক্সট ক্লাস কবে? মুন্নি বলতেছে। আরে তুমি কি ওই যে ওই মানে ওই আমার তোমার আগে একটা গল্প শুনে নেই, কিছু কিছু ফ্রেন্ড থাকে, ধরো একটা ভালো রেস্টুরেন্টে খাইতে যাবা, বলবে ওই যে 1971 সালে যেই রেস্টুরেন্টে খাইছিলাম মনে আছে বন্ধু, সেই রেস্টুরেন্টে তো সেই খাবার হয়েছিল। আরে তুই বেটা এখন আসছিস, এখন খাবার দেয় না এখনো, তুই সেই 1971 সালের রেস্টুরেন্টে গল্প বলতেছিস কেন? এরকম বন্ধু আমাদের দেখবা সবসময় থাকে, যারা এখন মানে প্রেজেন্ট মুমেন্টে অতীতের কথাবার্তা বলে, মানে পাস্টে আছে। সো মুন্নি হইলো ফিউচারে আছে, বর্তমানে ক্লাস চলতেছে, সে নেক্সট ক্লাসে চিন্তা করতেছে, নেক্সট ক্লাসে আমি বাইচা থাকবো বা তুমি বাইচা থাকবা, পৃথিবীতে ইন্টারনেট কানেকশন থাকবে, ফেসবুক থাকবে, তার কি গ্যারান্টি আছে? তো নেক্সট ক্লাসের চিন্তা নেক্সট করো, আর তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাস কবে হবে ওইটা নিয়ে না। আচ্ছা চলো আমরা ফিরে যাই ক্লাসে। এখন কাজ বের করার আরও উপায় আছে। আমরা যদি এটা থেকে আর একটু অন্যভাবে, এটার একটা অন্য রূপ আছে জানো, এটা হইল mgx। যদি কোনো বস্তু নিচের থেকে পড়ে তার ফলিং হাইট x, আর এটাকে বলা হয় নিচের থেকে কত উপরে রাখা হয়েছে। তোমরা একটু বুঝিয়ে বলি, যেহেতু এটা চিল ক্লাস, অনেক অনেক দুর্বল ছাত্রছাত্রীদের বোঝার জন্য। এখানে ধরো একটা বস্তু রাখছিলাম আমি, এখানে আমি কলমটাকে রাখছিলাম, এখানে আমি একটা কলম রাখছি, ধরো এই কলমটার ভর হইল m। এটা ভূমি থেকে এখন কত উচ্চতায় আছে, আমি যদি সেটাকে বলি বড় h, তাইলে এখন এই অবস্থায়, এই জায়গায় থাকা অবস্থায় বিভব শক্তি আছে mgh। যদি পৃথিবীতে থাকে, পৃথিবীতে জি এর মান বসাইতে হবে, চাঁদে থাকলে চাঁদের জি এর মান এখানে বসিয়ে কাজ বের করতে হবে। এখন এটা যদি আমি ছেড়ে দেই এখান থেকে, আমি যদি এখান থেকে একটু ছেড়ে দেই, ছেড়ে দিলে নিচে পড়বে, এখানে নেমে আসবে, তখন চিন্তা করো ব্যাপারটাকে একটু। তখন ফলিং হাইট মানে কতটুকু নিচে পড়ে গেছে সেইটা হইল এইটুকু, এটাকে আমি বলতেছি ফলিং হাইট এক্স। এইখান থেকে এইখানে আসতে গতিশক্তি কত ছিল সেটা হাফ এমভি স্কোয়ার দিয়ে না বের করে এমজি এক্স দিয়ে বের করাটা সুবিধাজনক। আর কত উচ্চতায় আছে নিচের থেকে, মানে গ্রাউন্ড টু এই পয়েন্টের ডিস্টেন্স বা এই কলমের ডিস্টেন্স, সেটা হবে আমার এইচ। সো আমি যদি এই পয়েন্টে, আমি যদি এটাকে বলি পি পয়েন্ট, পি পয়েন্টের জন্য অবজেক্টটার দুইটা শক্তি বের করতে চাই, একটাকে বলবো ই কে কাইনেটিক এনার্জি, আরেকটাকে বলবো ই পি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তাহলে আমরা এটাকে লিখতে পারি mg x, এটা হবে কাইনেটিক এনার্জি। আর পটেনশিয়াল এনার্জি যেটা বের করে সেটা নিচ থেকে কাউন্ট করতে হয়, mgh হবে। আই থিঙ্ক সবাই আমরা বুঝতে পারছি। এরপরে আরও কিছু সূত্র আছে যেগুলো লাগবে, সব দেখিয়ে দিচ্ছি একবারে। স্প্রিং দ্বারা যদি আমরা বের করতে চাই, স্প্রিং এর জন্য কি সূত্র অ্যাপ্লাই করবা সেটা একটু লিখে ফেলো সবাই। আমার কলম পাচ্ছি না কেন। আচ্ছা এই যে দেখো, স্প্রিং এর জন্য তোমরা লেখো, এটা হবে
হাফ কে ইন্টু এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। এটা হলো স্প্রিং বল দ্বারা কৃতকাজের সূত্র। আমি প্রত্যেকটার মানে বুঝিয়ে আবার ইনিশিয়াল ফাইনাল এই জিনিস সব বুঝিয়ে দেবো, সমস্যার কিছু নাই। যেমন এটা একটু বুঝাইছি, এটা নিয়ে অঙ্ক করাবো আরও অনেক ডেপতে যাব, চিন্তা নাই। সো আমি আসলে এটাকে এইভাবে লিখি না, জেনারেলি বইগুলোতে লেখে আমি এটার সামনে একটা মাইনাস দিয়ে লিখি, সামনে একটা মাইনাস দিয়ে ইনিশিয়ালটাকে পরে ফাইনালটাকে আগে নিয়ে আসি, এরকমও করি। ওটা কোনো ইস্যু না, এটার জন্য তোমার তেমন কিছুই সমস্যা হবে না। এরপরে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, সেটার জন্য সূত্র আছে, সেটা যদি লেখো মাইনাস জি এম এম ইন্টু 1/RF মাইনাস 1/RI। আমার একটু টিস্যু পেপার নিয়ে মুছতে হবে এই জায়গাটা, এটা দরকার নেই এখন, এগুলা দেখে অযথা মাথা খারাপ করতে চাচ্ছি না তোমাদের। তোমরা যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছো তাদের বলবো বিশেষভাবে, যেখানেই তোমরা একটু বুঝতেছো না সেটা আমাকে একটু জানায়ও। আর এগুলা কিন্তু আমি বুঝাচ্ছি না, এগুলা বুঝাবো প্রত্যেকটা সূত্র আলাদাভাবে। হয়তো আজকের ক্লাসে এর থেকে বেশি আগাবো না, তোমাদের খুব খুব চিলভাবে আগাও আর কি। আমার উদ্দেশ্য অনেক কিছু দেখানো না, তোমাকে সত্যি সত্যি বুঝানো জিনিসটাকে। এটা হলো আদি অবস্থান, এটা হলো ফাইনাল অবস্থানে। একটা বস্তুকে পৃথিবীর একটা জায়গায়, এই জায়গার থেকে সামথিং এই জায়গায় নিয়ে গেছো, তখন কতখানি কাজ করতে হবে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে, এই জিনিসটা তুমি এই ফর্মুলা দ্বারা ক্যালকুলেট করতে পারো। এটাকে বলা হয় আসলে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটা সূত্র। যাই হোক, আমরা এগুলো সব দেখব। এরপরে তুমি আরও অনেক সূত্র অ্যাপ্লাই করতে পারো। শক্তি নির্ণয় করার জন্য তোমরা 9-10 বাচ্চারা হয়তো জানো যে তাপ শক্তি দ্বারা যদি কোনো কিছুকে গরম করো তাইলে সূত্র আছে ms ডেল্টা থেটা। এস হইল আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, অথবা তুমি সুপ্ত তাপ দ্বারাও কাজ করতে পারো, mlf mlv। এগুলা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে তোমরা পড়বা। এই কাজের সমস্ত সূত্র, এটা তোমাদের বই পুরোটা, মানে এটা ইন্টারমিডিয়েটের বই, আর বাকিগুলা মোটামুটি, এটাও ইন্টার বাকিগুলা তোমরা মোটামুটি সব জায়গায় পাবা। শব্দ শক্তির জন্য কিন্তু তুমি এখান থেকে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সো দ্যাটস ইট। এই কয়টা ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে কাজ বের করতে পারবা। আমি আসল ফর্মুলাই তো লিখি নাই, সবার লাস্টে লিখে দিচ্ছি, এফ এস কস থেটা। এবার এইখানে থাকা সমস্ত সূত্র তোমাদের শেখানো হবে। চিল থাকো, কোনো প্যারা নিও না, সবই তোমাদের শেখানো হবে। তোমরা আগে এটার একটু ছবি তুলে নাও একটা। এই এত সূত্র একবারে তোমরা কোনো বইয়ে কখনো দেখো নাই। মুন্নি বলতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। প্রাঞ্জনা আক্তার, প্রাঞ্জনা কেমন আছো? আচ্ছা, দেখা যাচ্ছে না বলতেছো? আমার এখানে দেখা যাচ্ছে আসলে খুব ভালো মতোই। তোমাদের কোনো নেট কানেকশন এরর আছে। এখন আসো, আমরা প্রথমে যে সূত্রটা লিখেছিলাম mgh, সেটা একটু ডেপথে যে ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করব। তার আগে একটা জিনিস লিখে রাখো, এই যে আমরা এফ এস দ্বারা যে কাজ বের করলাম, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কৃতকাজ। মানে এই সূত্রটা দিয়ে তুমি যদি কাজ বের করতে চাও তাহলে বলের মান চেঞ্জ হওয়া যাবে না, অপরিবর্তনশীল বল হইতে হবে। বলের মান চেঞ্জ করা যাবে না, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। আর পরিবর্তনশীল বল দ্বারা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এটা জাস্ট তুমি সাইড নোট হিসেবে লিখে রাখো আগের পাতার সাথে, প্রথম পাতায় যা লিখেছিলাম সেটার সাথে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। দেখো, আমাদের কাজের সূত্রটা আবার লিখতেছি, এফ এস কস থেটা। এইখানে আমরা
এইটার থেকে আমরা যেটাকে বের করি জেনারেলি, যদি নিচের থেকে উপরের দিকে টেনে কোনো বস্তুকে উঠাই তাহলে আমরা এটাকে এম জি এইচ লিখি। এম জি হলো বলটা, আর এস কস থিটা হলো এইচ দ্বারা রিপ্লেস করেছি আমি। এখন এই এইচ এর মানটা কত হবে সেটা নিয়ে অনেক কনফিউজ থাকে ছাত্রছাত্রীরা। এটা বোঝার জন্য একটু বলতেছি, যদি এরকম একটা বস্তুকে আমি নিচের থেকে উপরে এই জায়গায় উঠিয়ে ফেলি, তাহলে দেখো কত কত কাজ হয়েছে। দেখো এই অংশটার একটা ভর আছে m1, এই অংশটার একটা ভর আছে m2, এটা m3, এটা m4, প্রত্যেকটা টুকরা উপরে উঠে গেছে। তার মানে প্রত্যেকটা টুকরাকে এইখান থেকে ওইখানে উঠাইতে আমার কাজ করতে হয়েছে। কাজ ডাব্লিউ বের করতে গেলে এখন আমার করতে হবে কি, m1 g h1, h1 বলতে আমি এইটুকু হাইট বোঝাচ্ছি, তারপরে আবার এইটুকু হাইট, তারপরে আবার এইটুকু হাইট, তারপরে আবার এইটার একটা হাইট, এভাবে করে আমার আসলে m2 gh2 এভাবে অনেকগুলা ভর উচ্চতা জি গুণ করে আমার ডাব্লিউ বের করতে হচ্ছে, কারণ এই বস্তুটা এবড়ো থেবড়ো একটা বস্তু। বিজ্ঞানীরা এই যে কষ্টটা হবে প্রত্যেকটা টুকরার জন্য আলাদা আলাদা এই সূত্র অ্যাপ্লাই করা লাগবে, সেই কষ্টটা থেকে বাঁচার একটা উপায় বের করেছে। উপায়টা কি? উপায়টা হলো বস্তুর যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, যেটার মধ্যে এই এমজিটা কাজ করতেছে যে কেন্দ্র থেকে, সেই কেন্দ্রটা থেকে কত উচ্চতা, কেন্দ্রটা কত উচ্চতায় উঠে গেছে সেটা আমরা দেখব শুধু। তার মানে আমার জাস্ট সিজি বের করে কাজ করলেই হবে। সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপারটা আসলে কিভাবে বোঝা যাবে, নর্মালি বোঝা মানে সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, বোঝানোর চেষ্টা করতেছি একটু দেখো। আমি যদি বলি এই বস্তুটার মধ্যে এমন একটা বিন্দু আছে যে বিন্দুটায় থেকে আসলে আমার এই যে এমজি পরিমাণ বল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, সেটা কিভাবে বোঝা যেতে পারে। আমি একটা ওই যে ম্যাড অ্যাঙ্গেল চিপস আছে না, সেটা দিয়ে বুঝাইতেছি। দেখো একটা ত্রিভুজের মতো এরকম একটা জিনিস নিলাম। এই ত্রিভুজের ভরকেন্দ্র জেনারেলি আমরা ফর্মুলা বুঝি যে h/3 এরকম একটা পয়েন্টে ভরকেন্দ্রটা থাকে, কিন্তু জিনিসটা কেমনে নির্ণয় করে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি একটা এরকম একটা ত্রিভুজকে ঝোলায় দেই এখানে কোনো একটা সুতার সাহায্যে, এই জায়গাটায় যদি বেঁধে রাখি তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট পরিমাণ টান কাজ করতেছে, আর এই জিনিসটা এই অ্যাঙ্গেলটা ঘুরে একটা জায়গায় চলে আসবে। আবার যদি আমি এটাকে অন্যভাবে ঝোলায় দেই, এইখানে এমনি করে ঝোলায় দেই, এই জায়গাটায় জাস্ট রিপিট করে জয়েন করে, তারপরে দেখা যাবে যে এটা এইভাবে থাকতেছে। এরপরে যদি আমি আবার কিভাবে ঝোলাবো, সামথিং এভাবে ঝুলিয়ে দিই, তাইলেও দেখা যাবে যে এটা ঘুরে আবার নির্দিষ্ট জায়গায় চলে আসতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি, আমরা যদি এই বরাবর রেখা টেনে 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 দেখার চেষ্টা করি তাহলে সব দিক থেকে ঘুরে ঘুরে দেখলে এমন একটা বিন্দু পাওয়া যাবে যে বিন্দু থেকে এই পুরো জিনিসটার ভর কাজ করতেছে। সো আমার হাতে থাকা এটার দিকে তাকিয়ে দেখো, সব দিক কখনোই ব্যালেন্স হবে না যদি আমি ওই বিন্দুতে হাত না দেই। আমি যদি এই দিকে হাত দিই, ওই যে দেখো এমনি পড়ে যাচ্ছে। আমি যদি এই দিকে হাত দিই, এমনি পড়ে যাচ্ছে, কাজ হইতেছে না, ব্যালেন্স হচ্ছে না। আমি যদি এই জায়গাটায় হাত দিই, এবার দেখো এবার কিন্তু দুই পাশ ব্যালেন্স হয়ে বসে রয়েছে। এই যে এটাই হলো এই পুরো এই যে মার্কারটার সেন্টার অফ গ্র্যাভিটি, মানে এই পয়েন্টটাতে ধরলে গ্র্যাভিটি দুই পাশ থেকে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি এটাকে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে ঝুলিয়ে এটা টেস্ট করে দেখতে পারি। আমি যদি এমনি ঝুলিয়ে রাখতে চাই, থাকবে না, দেখো এমনি চলে আসবে, কারণ সেন্টার অফ গ্র্যাভিটিটা এই লাইন বরাবর এই জায়গাটায় রয়েছে। আমি যখন পাশ করে ধরবো তখন এটা ঘুরে যায়, এইভাবে চলে আসবে জেনারেলি। আমি হাতে ফ্রিকশন আছে বলে যাইতেছে না, ঠিক আছে। হাতে যদি ফ্রিকশন না থাকতো এমনি ঝুলাই দিতাম তাহলে বুঝতে পারতাম জিনিসটা এই যে পড়ে যেতে চাচ্ছে। সো দ্যাটস দ্য টেকনিক। কিন্তু তোমাদের এত মাপ এভাবে তোমরা খাতার মধ্যে ঝুলাইয়া সব কিছু তো করবা না, তাই না? মিম হাসতেছে কেন, ঘটনা কি? প্রাঞ্জনা বলতেছে ক্লিয়ার দেখা যাইতেছে, চশমা লাগাও একটা চোখের মধ্যে বড় করে, বুঝছো? রাত্রেবেলা একটা সানগ্লাস পরে ক্লাসে বসে যাও, তাইলে ভালো দেখবা। সো আমাদের রেগুলার শেপগুলার সেন্টার অফ গ্র্যাভিটি বের করা খুব সহজ। এরকম একটা জিনিস থাকলে সেটারে ডায়াগোনাল বা
কর্নর ছেদ বিন্দুটা বের করবা, তাহলে কাজ হয়ে যাবে। এরকম একটা জিনিস থাকলেও সেটা করা যায়, এরকম একটা জিনিস থাকলেও এটার সেন্টারটাই। সো এরকমভাবে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার জিওমেট্রিক্যাল রুল আছে অনেক। একটা ট্রায়াঙ্গেল হইলে এই উচ্চতা এইচ হইলে h/3 এই বরাবর ওই যে ভরকেন্দ্রের জ্যামিতি পড়ছো তোমরা 9-10-এ, ওইটা দিয়ে ভরকেন্দ্র বের করে, এরকম আর কি জিনিসটা। অনেকেই চিন্তা করে ভরকেন্দ্র ভারকেন্দ্র সব কি ভাই একই নাকি? ভার তো তখন থাকবে যখন ফোর্স সিস্টেম থাকবে। এমন একটা মহাশূন্যের জায়গায় চলে গেলা যেখানে কোনো ভরই নাই, মানে ফোর্স নাই, তো ভর আছে কিন্তু ফোর্স নাই, ভার নাই, তখন কিন্তু ভার কেন্দ্র নির্ণয় করতে পারবা না। এটা একটা মজার ব্যাপার। এখন দেখো বিজ্ঞানীরা যেটা করলো সেটা হইলো এই বস্তুটার এখান থেকে আমরা দেখছিলাম কাজ বের করার জন্য mgh সূত্রটা কিভাবে ইউজ করে। এই সূত্রটা দ্বারা আসলে পৃথিবীর দ্বারাকৃত কাজ বের হচ্ছে। mgh যদি জিটা আমরা চাঁদের বসাই তাহলে চাঁদের আকর্ষণ বল দ্বারাকৃত কাজ হচ্ছে। সো চাঁদের দিকে যদি বস্তুটাকে ফেলা হয় তাহলে mgh দ্বারা পজিটিভ কাজ হবে, চাঁদের বাইরের দিকে নিয়ে গেলে নেগেটিভ কাজ হবে। পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক এই জিনিসগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত শিখব, বাট এখন আমরা যেটা শিখতেছি সেটা হলো mgh এর মধ্যে এইচটা কিভাবে নির্ণয় করে। আমি যদি একটা কুয়োর মধ্যে যেটার হাইট হলো 100 মিটার আর 20 মিটার নিচে পানি আছে, 2 কেজির পানি, এই পানিটাকে খালি করতে চাই, পৃথিবী নিচের দিকে পানিটাকে টেনে ধরে রেখেছে, পৃথিবী চায় নিচের দিকে টেনে ধরতে, কিন্তু আমরা চাই পানিটাকে কুয়োর থেকে বাইরে ফেলে দিতে। এই বাইরে ফেলে দেওয়ার জন্য এই সামথিং ভরটাকে আমাদের কতটুকু কাজ করতে হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। এটা বের করার জন্য আমার প্রথমত পানির ভর কেন্দ্র লাগবে, এই জায়গাটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে আমরা হিসাব করব যে এই পর্যন্ত কতটুকু উচ্চতা হয়। এই বিন্দুটা আসলে আছে কত, 20-এর অর্ধেকে আছে। 20-এর অর্ধেক মানে এইটুকু আমার 10 যদি বলি, এই জায়গাটায় আছে এইটুকু 10। আর আমি যদি এই পুরোটুকু বের করতে চাই, কিভাবে বের করব, এইটুকুও তো 10, নিচেরটুকুও 10, তাইলে আমি ভূমি থেকে কত উচ্চতায় সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হলো 100 থেকে 10 বাদ দিয়ে দিতে হবে, মানে এই পুরোটুকু হলো 90 মিটার। আবার বলতেছি এটার অর্ধেক করছি, 20-এর অর্ধেক 10, 10 বাদ দিয়ে এই জায়গায় চলে আসছি। এখন এই জায়গা থেকে এইটুকু হবে 100 হইলো এইটুকু পুরোটুকু, এটা থেকে 10 বাদ দিলে 90 থাকতেছে। এই 90 হলো আমার এইচ এর মানটা, এম এর মানটা 2 কেজি, জি এর মানটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবীতে হইলে। এখন তাহলে পৃথিবীর দ্বারা কৃত কাজ বের করতে চাইলে, যদি আমরা এটার তুলে ফেলে দিতে চাই, আমাদের বের করতে হবে mgh 2 × 9.81 × 90 গুণ করে দেব, যা অ্যান্সার আসবে এত জুলি হবে কাজের মান। খুব সহজ টেকনিক। আমাদের বের করতে হবে বস্তুটার ভর কেন্দ্রটা কতখানি উঠে আসছে। এই পুরো বস্তুটাই, পুরো পানিটা মাথায় চিন্তা করলে মাথায় পানি ঢালার মতো সুবিধা পাবো না, মানে মাথা ঠান্ডা হবে না, মাথা আরও গরম হয়ে যাবে। এই বস্তুটার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভর রয়েছে। ভরগুলা যেহেতু ভিন্ন জায়গায় রয়েছে, তুমি পানিটারে পুরোটা চিন্তা না করে এখানে একটা বিন্দু চিন্তা করো যে বিন্দুটা কতখানি সরে গেছে। এইটাই হলো আমি এই সূত্র দ্বারা বোঝাতে চেষ্টা করতেছি এতক্ষণ যাবত। আমাদের সবসময় দেখতে হবে পুরো বস্তুটা না, বস্তুটার ভর কেন্দ্রটা কোথা থেকে কোথায় সরে আসছে। আমি একটা ইটের একটা প্রবলেম একটু দেখাতে চাচ্ছি, নেক্সট দিন আরও ভালোভাবে বোঝাবো। আমার নেট ড্রপ করেছে 2বার, এই কারণে 2বার আমাদের লাইফটা ড্রপ হয়েছে। এবং তোমরা এত স্পেশাল ছাত্রছাত্রী যে তোমরা 2বার ড্রপ করার পরেও ক্লাসে আবারও ফিরে চলে আসছো। তোমরা আসলেই খুবই আগ্রহী ছাত্রছাত্রী, এই জন্য পড়াতে খুব ভালো লাগে তোমাদের, তোমরা আসলেই খুব ট্যালেন্টেড। এইবার দেখো আমি আসলে এই ধরনের mgh দ্বারা অঙ্ক করার জন্য একটা টিপস বলবো, খুব গুরুত্বপূর্ণ টিপস। মনে রাখবা যে এই রকম একটা বস্তু থাকুক বা যে কোনো বস্তু থাকুক, বস্তুটাকে চিন্তা করবা না, বস্তুটাতে চিন্তা করলে এইচ বের করতে পারবা না, বরং চিন্তা করবা যে বস্তুটার ভর কেন্দ্রটা, এই পুরো বস্তুটার মধ্যে এই জায়গাটায় বস্তুটার পরিবর্তে একটা রসগোল্লা বসাই দিবা।
এই রসগোল্লা কোথায় উপরে উঠতেছে বা নামতেছে সেটা দেখার চেষ্টা করবা। এখন একটা ইটের প্রবলেম করাই, দেখো একটা ইট এখানে আছে, আমি চাচ্ছি এটার উপর আরো 2টা ইট বসাবো। আচ্ছা ওইগুলার অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে কোনটার উপর কোনটা বসানো হচ্ছে। একটা 3টা ইটের মিনার বানাবো। এখানে আরেকটা, এখানে আরেকটা। এই 2টা ইটের ভর, প্রত্যেকটা ইটের ভরই 2 কেজি করে। অনেক ভারী হয়ে গেল ইটগুলা। আচ্ছা 2 কেজির ভর, এইখানে একটা উঠাবো, এইখানে একটা উঠাবো। প্রথমে এটাকে এইখানে উপরে উঠাইলে এরকম দেখা যাবে। তারপরে এটাকে এটার উপরে উঠালে এরকম দেখা যাবে। সো আমার যে ফাইনাল মিনারটা কেমন দেখতে হবে সেটা একটু দেখাচ্ছি। আমার যে একটা কলাম আর কি, একটা কলাম যেটা আমি বানাচ্ছি সেটা কেমন দেখতে হবে। জেবু বলেছে থ্যাংক ইউ, ওয়েলকাম জেবু। পদার্থবিজ্ঞান খুবই মজার একটা বিষয় আসলে। আচ্ছা এই কালার দিয়ে লিখতেছি কেন, ওইটা দিয়ে তো লেখা দরকার, তাই না? আমি চিল ক্লাসে কিন্তু কালারকে অনেক প্রায়োরিটি দেব। আচ্ছা আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি যেখান থেকে সোজা কিছু লেখাই যাচ্ছে না। আচ্ছা এটার উপরে ওই 2টাকে বসাইতে হবে। তোমাদের জন্য ক্লু দিয়ে দিচ্ছি, এটা হলো 4 মিটার করে উচ্চতাটা, এইটুকু 4 মিটার করে। কত কাজ করতে হবে 2টা ইটকে উপরে ওঠানোর জন্য পৃথিবীর বলের বিরুদ্ধে সেটা বের করো। পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধেই তো টেনে টেনে উঠাচ্ছ। মানে তুমি মনে করো তুমি হলো লেবার, তোমার বাসার পিলার বানাচ্ছ, কলামটাকে বানানোর চেষ্টা করতেছো। সো তুমি একটার পর একটা ইট উঠিয়ে রাখতেছো। এই যে একটা মিনার, 3টা ইটের একটা মিনার বানাইতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, 3টা ইটের মিনারের মধ্যে প্রথম ইটটাকে আমার বসাইতে হয় না, অর্থাৎ ওইটার জন্য ওয়ার্ক ডান আমার বের করতে হবে না। there is no need to calculate the work done for the first block. প্রথম ব্লকটার জন্য কাজ করতে হবে না, আমার এই ইটটাকে এখানে উঠায় রাখতে হবে, তারপরে এই ইটটাকে এখানে উঠিয়ে রাখতে হবে, তাইলে 3টা ইটের একটা কলাম তৈরি হয়ে যাবে। 3টা ইটের কলামে এটার জন্য কাজ করতে হয়, এটার জন্য করতে হয় না। এখন আমার যদি আমি 2টা ইট নিয়ে চিন্তা করি তাহলে অঙ্ক জীবনও মিলাইতে পারবো না। আমি কি বলছি, আমরা চিন্তা করব ভর কেন্দ্র মানে এই পয়েন্টটার সাপেক্ষে এই পয়েন্টটা কতটুকু উপরে উঠে গেছে সেটা দেখব। এই পয়েন্টটা আছে কোথায়, আগেই দেখো ভূমি থেকে উপরে চলে আসছে, একটু কাজ মানে কি বলে প্রকৃতি করে দিছে আর কি। এই ইটটা অটোমেটিকলি 2 মিটার উপরে চলেই গেছে। আমি এরপরে এই জিনিসটাকে কতখানি উঠাইছি সেটা দেখব। এখন দেখো এটা এইখানে আসার পর এইখানে চলে আসছে, এই বরাবর আমি এই বিন্দুটা আঁকলাম। তুমি চিন্তা করবা ইট না, একটা রসগোল্লা একটা বিন্দু কতখানি উপরে উঠছে সেটা দেখবা। এরপরে এই ইটটাকে এটার উপরে উঠানোতে এখানে চলে গেছে, এটা আসলে আস্তে 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 দেখাই। আমার দেখতে হবে এইটুকু উচ্চতাটা কত, আমার দেখতে হবে এইটুকু উচ্চতাটা কত। এই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এইটার জন্য এটাকে এইখানে ওঠানোর জন্য কৃতকাজ বের করতে গেলে এইটুকু উচ্চতা লাগবে। এইটুকু হলো 2 আর এইটুকু 2 2 2 4 আসলে এইখান থেকে এইটুকুর দূরত্ব, এইটুকু 2 2 4 আর আরও যদি যায় আরও 2 2 4 গেলে আমরা ওইটা আর পরেরটা পেয়ে যাচ্ছি। সো আমার ওয়ার্ক ডান হবে mg h1 প্লাস mg h2। mg সেম তো, দুইটার mই সেম, তাই আমরা mg জিনিসটাকে কমন নিতে পারি। h1 আর h2 যোগ করলে কাজ হয়ে যাবে।
এম এর মান 2 কেজি, জি এর মান 9.81, এইচ এর মানটা বসাচ্ছি আমরা। এটার জন্য H1 বলতেছি আমরা, এটা H2 বলতেছি আমরা। H1 মানে হলো 4 আর H2 মানে হলো 8 মনে হচ্ছে, 2 2 2 2 8। এটা এখানে জোর লিখে দিবা, কাজ হয়ে গেল। দেখছো ছোট একটা ইটের মিনার বানাইতে কত কাজ হয় সেটা বের করতে ফেলতে পারলাম। তোমাদের হোমওয়ার্ক হবে এইখানে 2000টা এরকম ইট যদি দিয়ে আমরা একটা মিনার তৈরি করতে চাইতাম, ফাইনাল রেজাল্ট হবে যে 2000 ইটের মিনার। 2000, এটা কি লিখতেছি আমি? 2000-এর মধ্যে একটা শূন্য কম দিছি নাকি? 2000 বা 2000 ইট যদি এখানে থাকতো এইভাবে করে, তাহলে ওয়ার্ক ডান কত হইতো 2000-এর জন্য? সেটা হলো তোমাদের কাছে প্রশ্ন। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা HW। আর যারা তোমরা এই ধরনের যে কোনো চ্যাপ্টারের উপর একদম ইন্টেন্স ট্রেনিং নিতে চাও, আগে জানাও যে যা যা পড়ানো হয়েছে আজকের ক্লাসে সব বুঝতে পারছো কিনা। যারা শেষ পর্যন্ত ছিলা তাদেরকে অনেক ধন্যবাদ। এত কষ্ট করে আসলে ক্লাস করলা তোমরা, অনেকবার নেট কানেকশন ড্রপ করেছে, অনেক ইস্যু হয়েছে। ভিডিওটা 3টা পার্টে আমাদের আপলোড করতে হবে হয়তো, আমি চেষ্টা করতে পারি যে একসাথে যদি মার্চ করে দেওয়া যায়, বাট সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। আমি 3টাই আপলোড করে দেবো আলাদা আলাদা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তোমরা একটু কমেন্ট করে জানাও ক্লাসে সব কিছু বুঝতে পারছো কিনা। আর এই চিল ক্লাসে আমরা যে বোর্ডে পড়ালাম, বোর্ডে পড়ার ব্যাপারে একটু ফিডব্যাক দিও। আমরা যেহেতু স্লাইড এবং ডিজিটাল টেকনোলজি বেশি ইউজ করি, বোর্ডে পড়ালে তোমাদের হয় কিনা বা কষ্ট হয় কিনা সব একটু বুঝিয়ে বইলো। আর যারা প্রচণ্ড ইন্টেন্স ট্রেনিং নিতে চাও তারা মাই স্টাডি ডিফেন্ডের প্লাস মেম্বারশিপ জয়েন করো অ্যাডমিশন টেস্টের মাধ্যমে। আগে দেখো তোমার জন্য কিনা, মানে মেডিকেল সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা তোমার যে কোনো বড় ফিল্ডে তুমি যদি ভালো রকমের কাজ শিখতে চাও, অর্থাৎ তোমার যদি বড় স্বপ্ন থাকে, বুয়েট মেডিকেল টার্গেট থাকে, ঢাকা ভার্সিটি বা বড় কোনো প্রতিষ্ঠানে যাওয়ার ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে তোমার ইন্টেন্স ট্রেনিং লাগবে। শুধু লাইভ ক্লাস করে তুমি নিজে কিছু না করে তোমাদের আসলে যে এফোর্টটা দেওয়া উচিত সেটা দেওয়া হবে না। সো এখানে শুধু ক্লাস করলে হবে না, তোমাদের এমএসএ প্লাস মেম্বারশিপও তখন জয়েন করতে হবে। যারা স্মার্ট ছাত্রছাত্রী আছো, যারা আসলেই অনেক বেশি শিখতে চাও, তারা প্লাস মেম্বারশিপে অ্যাপ্লাই করে দেখো অ্যাডমিশন টেস্ট দিয়ে টিকো কি না। বেস্ট উইশেস, বাই, ভালো থেকো। আর কারো কোনো কমেন্ট আছে কি না দেখতেছি। যেবু বলেছে বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। এই চিল ক্লাস জেনারেলি অনেক স্লো হবে, সবাই সব কিছু বুঝতে পারবা। তোমাদের সব থেকে মানে দুর্বল যে ফ্রেন্ডগুলো আছে, যে দুর্বল ছাত্রছাত্রীরা আছো, তোমরা সবাই এই ক্লাসগুলো করবা, এটা বিশেষভাবে তাদের জন্যই তৈরি।